বাগানের লম্বা দিকটা ধরে সামনের দিকে দৌড়ে এসে বড় গাছের গায়ে একটা হাত রেখে মুখটা হাঁ করে হাঁপাতে লাগলো নিমাই। যতবারই পিছনের দিকে তাকায় ততবারই মনে হয় পথ ভুল করেছে, কিন্তু পথ ভুল কি করে হয়? এতটা দৌড়ে আসার পরে তো পথ ভুল হওয়ার কথা নয়। হতেই পারে না, আমি ঠিক পথেই এসেছি। এই পথ দিয়েই তো আমরা তখন বাগানের ভেতরে ঢুকেছিলাম, তাহলে এখন সেই পথটা খুঁজে পাচ্ছি না কেন? নিমাই চারিদিকে তাকিয়ে আরও একটা ব্যাপার বোঝার চেষ্টা করে, বাকি দুজন কোথায় গেল? রতন আর হারু তো এতক্ষণ তার সঙ্গে ছুটতে ছুটতেই আসছিল, তাহলে তারা কোথায় গেল? গাছের তলায় দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে নিমাই বুঝতে পারে তার নিঃশ্বাসটা শুধু নাক নয়, মুখ দিয়েও বাইরে বেরিয়ে আসছে। রীতিমতো হাঁপাতে হাঁপাতে মুখ থেকে লালা বেরিয়ে এসে মাটিতে পড়ছে। চারপাশটা অন্ধকার, এক্ষুনি বৃষ্টি নামবে মনে হচ্ছে। মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। নিমাই গাছের গায়ে হাত রেখে মাটির দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই বিদ্যুৎ চমকে উঠতেই নিমাই মাটির দিকে দেখতে পেল যেখানে একটা ছোট জোক মতো রয়েছে, সেখানে নরম মাটিটা যেন আস্তে আস্তে নড়তে শুরু করেছে। আর সেই মাটির তলা থেকে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো একটা হাতের আঙুল। কালো কুচকুচে সেই হাতের আঙুলটা যেন সাপের ফনার মতো কিলবিল করছে। তার সঙ্গে আরেকটা, তারপর আরেকটা, এমন করতে করতে চারটে আঙুল পর পর বাইরে বেরিয়ে এলো। ডান হাতের চারটে কালো কুচকুচে আঙুল। একটা আঙুল নেই, বোধহয় বুড়ো আঙুলটা কোনো কারণে কাটা পড়েছিল, তার অর্ধেকটা ঝুলে রয়েছে। একটা কালো হাত মাটির ওপরে বেরিয়ে এসে যেন ঠিক কাঁকড়ার মতো আঙুলগুলোর ওপরে ভর করে দ্রুত এগিয়ে আসতে লাগলো নিমাইয়ের দিকে। নিমাই চিৎকার করে উঠল। তার চিৎকারটা এই বাগানের ভেতরে আশেপাশে ছড়িয়ে পড়ল মুহূর্তের মধ্যে। তারপরে আবার ছুটতে লাগলো যেদিকে চোখ গেল নিমাইয়ের। সে ভাবল সে ছুটছে বাইরের পথের দিকে, একবার বাগান থেকে বাইরে বেরিয়ে পড়তে পারলে আর কোনো চিন্তা নেই। কিন্তু না, নিমাই ছুটে চলেছিল ভুল পথে। ছুটতে ছুটতে এসে সে অন্ধকারের মধ্যে সেই বাগানের আরো ভেতরের দিকে ঢুকে পড়ল, যেখানে লম্বা সার দিয়ে রয়েছে সুপুরি গাছগুলো। সেই দাঁড়িয়ে থাকা সুপুরি গাছের কাছে এসে দাঁড়ালো সে। নিমাইয়ের হৃৎপিণ্ডটা যেন বাইরে বেরিয়ে আসতে চাইছিল। ফুসফুসটা এত দ্রুত নিঃশ্বাস নিচ্ছে যেন এক্ষুনি তার কাজ বন্ধ হয়ে যাবে। চারপাশে শুধু ঘন অন্ধকার, তার মধ্যে দিয়ে মাঝে মাঝে বিদ্যুতের আলো গাছের পাতার ফাঁক দিয়ে ভেতরে এসে পড়ছে। চারপাশে গাছের ডাল পাতার শব্দ ছাড়া আর কিছুই যেন নেই। হারু, রতন, তোরা কোথায়? নিমাই বুঝতে পারলো কথা বলতে গিয়েও তার গলা কেমন যেন কেঁপে যাচ্ছে। সেটা হবে নাই বা কেন? প্রায় আধ ঘন্টা হলো সে এমনভাবে বাগানের মধ্যে ছুটে চলেছে, অথচ বাগানটা এত বড় নয় যে আধ ঘন্টা ছুটেও সে বাগান থেকে বাইরে বেরোতে পারবে না। নিমাই পারছে না। এই সন্ধেবেলা হর্ষবর্ধনের বাগানে যে কিছু একটা হয়েছে সেটা বোঝার মতো অবস্থা নিমাইয়ের ছিল। তার বয়স মাত্র 14 বছর, তবে হারু আর রতনের চেয়ে সে বড়। আর তাছাড়া বৃষ্টি নামার আগে যখন ঝড় উঠল তখন তো সেই বলেছিল হর্ষবর্ধনের বাগানে আসার কথা। নিমাইয়ের বুক ফেটে কান্না আসতে লাগলো। কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। ঘামের সঙ্গে মুখ থেকে বেরিয়ে আসা লালা মিশে যেন মাটির ওপরে এসে পড়ল। নিমাইয়ের পা খালি, পায়ের নিচে নরম মাটিটা কেমন যেন একটু একটু করে বসে যায় বলে মনে হয়। তাই নিমাই এক জায়গায় বেশিক্ষণ পা রাখছিল না। এবারে তার পাটা যেখানে গিয়ে পড়ল সেখানে মনে হলো যেন জ্যান্ত কিছু একটা রয়েছে। নিমাইয়ের পা পড়তেই সেটা সরসর করে সরে গেল। ওরে বাবা গো, সাপ নাকি? নিমাই লাফ দিয়ে উঠল আল্লাহর নাম করে। পথের জায়গাটা থেকে ছিটকে গেল এক পাশে। একটা সুপারি গাছের ওপর ধাক্কা খেয়ে মাটিতে পড়তেই উপর থেকে পিঁপড়ের মতো কি যেন একটা তার গায়ের উপর এসে পড়ল। কি কুক্ষণে যে এখানে এসেছিলাম! কতবার করে মা বারণ করলো, যাস না সন্ধ্যেবেলা, হর্ষবর্ধনের বাগানে যাস না। একটা বুড়ো মরার পরেও
ঠিক তখনই নিমাইয়ের মাথার উপরে একটা গম্ভীর গলার স্বর শোনা যায়। কি বললি? তুই কি বললি নিমাই? নিমাই মুখ তুলে তাকালো, আর ঠিক তখনই দেখতে পেল একটা মাথা যেন সুপারি গাছটা বেয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে। তার দুটো লাল চোখ নিমাই দেখতে পেল, তার সঙ্গে সাদা ঝকঝকে দাঁতের শাড়ি যেন ঝলক দিয়ে উঠল এই অন্ধকারের মধ্যেও। সাহসী ছেলে বলে নিমাইয়ের একটা দুর্নাম এই গ্রামে রয়েছে, কিন্তু এই সময়ে এমন একটা দৃশ্য দেখে সে নিজের সমস্ত সাহস হারিয়ে ফেলল। সুপারি গাছের তলা থেকে কোনো রকমে উঠে যাওয়ার চেষ্টা করতেই বুঝতে পারলো হাত পা কেমন যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে ওর। অনেকক্ষণ চেষ্টা করলো নিমাই, কিন্তু উঠতে পারল না। ততক্ষণে সুপারি গাছ বেয়ে আস্তে আস্তে নিচের দিকে কি যেন একটা নেমে আসতে লাগলো, আর ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নামলো। তোমায় কতবার বলেছি ছেলেটাকে এইভাবে সন্ধ্যের পরে বাইরে যেতে দেবে না, তুমি দেখছি আমার কোনো কথাই শোনো না। সব সময় আমাকে বলে কি হবে? তোমার ছেলে যেন আমার কথা কত শোনে একেবারে, কিন্তু আমার তো এবার ভয় করছে। এতটা রাত হয়ে গেল, এখনো ছেলেটা বাড়ি ফিরলো না। আমিও তো সেটাই বলছি, এতটা রাত হয়ে যাওয়ার পরেও ছেলেটা ফিরলো না কেন? আর বাইরে দেখো তুমুল বৃষ্টিও শুরু হয়েছে। এমন বৃষ্টির মধ্যে যে ছেলেটাকে কোথাও খুঁজতে যাবো সেটাও তো হবে না। ওগো ওগো, আমার ভীষণ ভয় করছে গো। ঘরের ভেতর হ্যারিকেন জ্বালানোই ছিল, বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, তার মধ্যে মাঝে মাঝে হাওয়া দিচ্ছে। শশীচরণ ছেলেকে ঘরে না দেখে ভয় পেয়েছিল, কিন্তু এইবারে হ্যারিকেনের আলোয় পুষ্পকে এমনভাবে ভয় পেতে দেখে সে কেমন যেন চমকে উঠল। তাড়াতাড়ি বিছানার কাছে আসতেই বুঝতে পারল পুষ্প ভীষণ ভয় পেয়েছে। তার কাছ থেকে শোনা গেল আসল ব্যাপারটা। আসলে সন্ধ্যাবেলা যখন আজকে হাওয়া দিতে শুরু করে তখন পুষ্প রান্নাঘরে রান্না করছিল। তখন নিমাই এসে জানায়, মা, আজ বেশ হাওয়া দিচ্ছে, ঝড় হবে বলে মনে হয়। বিকেল বিকেল ওই পুবের বাগানের কাছে চলে যাই। আমি রতন আর হাড়ু মিলে যাব, বেশ আম কুড়িয়ে আনবো কিন্তু। হ্যাঁ, খবরদার ওইখানে যাস না। আরে ওই বাগান তো হর্ষবর্ধনে শুনেছি। হর্ষবর্ধন মাত্র 4 দিন আগেই সাপের কামড়ে মারা গেছে। ওই বাগানে এখন যাস না। তুমি বড্ড ভয় পাও মা। আরে এই হর্ষবর্ধন কাকা যখন মারাই গেছে তাহলে আর ভয় কিসের? দিনের বেলা বাগানে গেলে তো লাঠি তুলে তেড়ে আসতো, আর এখন তেড়ে আসতে পারবে না। তাছাড়া সে যখন নেই তাহলে তো আমরা ভালোভাবেই আম কুড়াতে পারবো। আমার ভীষণ ভয় করছে, এমনিতেই অপঘাতে মৃত্যু, তার উপর আজ আবার শনিবার। আজকের দিনটা কি ওই পুবের হর্ষবর্ধনের বাগানে না গেলেই নয়? নিমাই আর কিছু বলে না। সে বুঝতে পারে মাকে জানিয়ে সেখানে যাওয়া যাবে না, তাই সে অনেকক্ষণ ধরে কোথাও কথা বলতে বলতে পাশে হাড়ুদের বাড়ি যাবে বলে বেরিয়ে যায়। কথাটা হঠাৎ করে পুষ্পর মনে পড়তে সে শশীচরণকে বলে ফেলে। শশীচরণ কথাটা শুনে দোটানায় পড়ে যায়। তার মানে ছেলেটা একা নেই, হাড়ু আর রতনও আছে। কিন্তু এমন ঝড় বৃষ্টির মধ্যে যদি হর্ষবর্ধনের বাগানে আটকে পড়ে থাকে তাহলে তো চিন্তার ব্যাপার, তাই না? তাছাড়া হর্ষবর্ধনের বাগানে কি যেন একটা বলতে গিয়েও শশীচরণ চুপ করে যায়। সে গ্রামের অন্যান্য মানুষদের মতো ভীতু নয়, কিন্তু হর্ষবর্ধনের বাগানে মাত্র 2 দিন আগে একজন জেলে মাছ ধরতে গিয়ে হর্ষবর্ধনকে লাঠি হাতে ঘুরতে দেখেছে। হর্ষবর্ধনের বাগানটা গ্রামের একদম শেষের দিকে। বাগানের 3 দিকে একটা বড় দিঘি রয়েছে, একদিক দিয়ে ওখানে যাওয়া যায়। জেলে বাগানের এক পাশ থেকে নেমে নদীতে মাছ ধরতে গিয়েছিল। মাছ নিয়ে উঠে আসার সময় নাকি হর্ষবর্ধনকে তার বাগানের যে এখানে ওখানে মাচা মতো করা থাকে তারই একটাতে বসে পা দোলাতে দেখেছে। জেলেও তাকে কিছু বলেনি, আর হর্ষবর্ধনও জেলেকে কিছুই বলেনি, তাই চুপচাপ সেখান থেকে চলে এসেছে। আমার কিন্তু খুব ভয় করছে, তুমি কিছু একটা করো। ওই রতন আর হারু সঙ্গে থাকলেও 3 জনেই তো ছোট, কতই বা বয়স ওদের। নিমাইয়ের বয়স 14 পেরিয়ে এই 15তে পড়বে, বাকিরা তো আরও ছোট। কিন্তু বৃষ্টি একটু না কমলে যে বাইরে বেরোনোও যাবে না। এমন বৃষ্টিতে ছাতা নিয়ে বেরোলে ছাতাও বাঁধ মানবে না। পুষ্প কিছু শুনতে চায় না, সে চিৎকার করে কাঁদতে শুরু করে।
একসময় বাধ্য হয়ে শশীচরণ মাথায় একটা গামছা বেঁধে ঝমঝমে বৃষ্টির মধ্যে বেরোবার চেষ্টা করে। ব্যর্থ হয়ে ছাতাটা দু হাতে চেপে ধরে বেরিয়ে পড়ে সে। বাকিরা যে কোথায় গেল? কতবার বললাম গাছের ওপরে উঠে পড়, তারপর সময় বুঝে নেমে পড়বো, কিন্তু সারা রাত যদি গাছের ওপরে থাকতে হয় তখন। রতন গাছের উপরে উঠে পড়েছিল। নিমাই ছুটে গিয়েছিল বাইরে বেরোবার পথের দিকে। হাড়ু যে অন্ধকারে কোথায় গেছিল সে কথা রতন জানে না, আর জানাটাও হবে না, কারণ এবার যে দৃশ্য তারা দেখতে পেয়েছে তা দেখার পর তাদের মতো বয়সের বাচ্চা ছেলেদের রক্ষা পাওয়ার কথা না, কিন্তু ওরা নেহাত সাহসী, তাই এখনো জ্ঞান হারায়নি। রতন গাছের একটা ডালের ওপর বসে ভয়ে ঠকঠক করে কাঁপছিল। বারবার মনে হচ্ছিল কেন যে নিমাইয়ের কথা শুনে সন্ধেবেলায় বাগানের মধ্যে আম কুড়োতে এলো। বিদ্যুতের আলোক চমকে উঠলে রতন নিচের দিকে তাকায়। আম গাছটার নিচের দিকে এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে কাঁচা পাকা বেশ কয়েকটা আম। ভোর হওয়ার আগেই রতন বলেছিল, আরে অনেক আম কুড়োনো হয়ে গেছে, আর দরকার নেই। এত আম নিয়ে যেতে তো সমস্যা হবে নাকি? আর তাছাড়া বিকেল পেরিয়ে সন্ধে হয়ে আসছে, একটু পরেই অন্ধকার নামবে। আরে ছাড় তো, তোরা বড্ড ভীতু। আরে কি হয়েছে, কি ভয় পাচ্ছিস কেন? হর্ষবর্ধন কাকা যদি বেঁচে থাকতো তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু শুনেছি সাপের কামড়ে নাকি হর্ষবর্ধন কাকা মারা যাবার পর অনেকেই তাকে এই জঙ্গলে দেখেছে, জানিস? বলিস কি রে? এ তো 3-4 দিন হলো মরেছে। বেটা মরেছে ভালো হয়েছে। বেটার গাছের আম পাড়তে গেলে ছোঁয়াই যেত না, লাঠি নিয়ে তেড়ে আসতো। আরে ওসব কথা বলতে নেই। হর্ষবর্ধন কাকার দোষটা কিসের? সে তো এই বন পাহারা দিত, এবং বাগানটা তো আর ওনার নয়, এ বাগান হলো ওই মুকুজ্জিদের। তবে বাবার কাছে শুনেছি এই বাগান নাকি একসময় হর্ষবর্ধন কাকার সম্পত্তি ছিল, তারপরে ওদের কাছে বিক্রি করে দিয়েছে। আমিও তাই শুনেছিলাম। বাগানের প্রতি নাকি ওই হর্ষবর্ধন কাকার একটা মায়া পড়ে গেছিল, তাই বিনা টাকায় সেই বাগান পাহারা দিত। তার বিনিময়ে মুখার্জিদের বাড়ির কাজের লোকটা দুপুরে আর রাত্রে তার জন্য খাবার দিয়ে যেত। মানুষটা তাতেই চলে যেত, কিন্তু সাপের কামড়ে হারাধন কাকা মূল্য কি করে? বনে জঙ্গলে যার বাস, সে সাপের কামড় খেলো কখন? নিমাই কথার উত্তর দেয়নি। হাড়ুও তার উত্তরের অপেক্ষা করেনি। তারা আম কুড়োতে ব্যস্ত হয়ে পড়েছিল। আর ঠিক তখনই রতনের চোখ চলে গিয়েছিল আম বাগানটার একদম শেষের দিকে, যেখানে লম্বা সুপারি গাছের সারিগুলো শুরু হয়েছে সেই দিকে। প্রবল হাওয়ার দাপটে সুপারি গাছের মাথাগুলো টিপ টিপ করে নড়ছে। তখনও সন্ধ্যা হয়নি, শেষ বিকেলের অল্প অল্প আলো এসে পড়ছিল, কিন্তু সুপারি গাছের চারপাশটা কেমন যেন অন্ধকার হয়েছিল। ঠিক তখনই রতনের মনে হয়েছিল সুপারি গাছের একটা মাথায় কে যেন বসে আছে। সুপারি গাছের আড়াল থেকে যেন মুখ তুলে তাদের দিকেই তাকিয়ে আছে। রতনের বুকের কাছটা শিরশির করে উঠল। সে কিছুই বলেনি, তাড়াতাড়ি আম কুড়িয়ে বাড়ি যাবার কথা ভেবেছিল। আর ঠিক তখনই শুরু হয়েছিল ঝড়। রতন বসে বসে এসব কথাই ভাবছিল, আর ঠিক তখনই তার মনে হলো গাছ বেয়ে কে যেন আস্তে আস্তে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে। গাছ বেয়ে উপরে উঠতে উঠতে নিচের দিকে পড়ে যাওয়ার সময় যেমন একটা খসখসে শব্দ হয়, ঠিক তেমনই একটা শব্দ। রতন কোনো রকমে মাথাটা নিচের দিকে নামালো। আমগুলো যেখানে রাখা রয়েছে সেখানটা একটু আগেই বিদ্যুতের আলোক শিখা দেখতে পেয়েছে সে, কিন্তু বিদ্যুতের আলো না থাকলে চারপাশটা অন্ধকার। আকাশে কালো মেঘ জমেছে, প্রবল হাওয়া দিচ্ছে। বৃষ্টি এক্ষুনি নামবে বলেই মনে হলো। রতন ভয়ে গাছের ডালটাকে শক্ত করে জড়িয়ে মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে ফেলল। আর ঠিক তখনই আবার বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের আলোতে রতন দেখতে পেল একটা কালো হয়ে যাওয়া শরীর আম গাছটা বেয়ে বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে। তার দুটো লাল চোখ বিভৎস, মুখের ভেতরে যেন অনেকগুলো দাগ একদম কান পর্যন্ত উঠে গিয়েছে। মূর্তিটা হা হা করে উপরের দিকে উঠে আছে।
রতন আর নিজেকে সামলাতে পারল না। ভয়ে আতঙ্কে পিছনে সরতে যেতেই গাছের ডাল থেকে হুড়মুড় করে গিয়ে পড়ল নিচে। গাছের ডালটা খুব বেশি উঁচু নয়, তাছাড়া রতন পড়েছিল গাছের তলায় জমিয়ে রাখা আমগুলোর ওপরে, কাজেই তার খুব একটা বেশি আঘাতও লাগেনি। কিন্তু গাছের ওপর থেকে সেই কালো মূর্তিটা যেন আবার নিচের দিকে নামতে শুরু করেছে। বুঝতে পেরে রতন আর দেরি করল না, তাড়াতাড়ি এগিয়ে গেল পাশের আম গাছটার দিকে। সেই আম গাছটা একটু ছোট। চরচর করে রতন সেই আম গাছের ডাল বেয়ে একটা দুটো পেরিয়ে 3 নম্বর ডালের ওপরে উঠে দাঁড়ালো। তারপর গলা ধরে বলল, কে কে তুমি? চলে যাও বলছি, চলে যাও। আমাদের ছেড়ে দাও, আমরা আর এই বাগানে আসবো না। আমাদের ছেড়ে দাও, আমরা আসবো না আর এখানে। আর কখনো এখানে আসার জন্য বেঁচে থাকলে তারপরে তো আসবি। আগে বেঁচে ফের এখান থেকে, তারপর ওসব কথা বলবি। তোদের 3 জনকে আজকে রাতে এই বাগান থেকে আমি বাইরে যেতে দেব না। রতন ভয়ে হাউমাউ করে কেঁদে উঠল। বারবার নিমাই আর হাড়ুর ওপরে তার রাগ উঠতে লাগলো। কেন অতিরিক্ত সাহস দেখিয়ে ওরা আরো বেশিক্ষণ থাকতে চেয়েছিল জঙ্গলে, সেটা তার মাথায় ঢুকলো না। তবে সে বুঝতে পারছিল নিচে এসে দাঁড়ানো সেই কালো ছায়াটা কিন্তু তখন আর দাঁড়িয়ে নেই। সেটা আম গাছের ডালে খসখস শব্দ তুলে আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসতে শুরু করেছে। আর ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নামল। কি বলছিস? রতন, নিমাই আর হারু এই হর্ষবর্ধন কাকার বাগানে গেছে? সর্বনাশ! বাগানে হর্ষবর্ধন কি যে করবে ছেলেগুলোকে! এক্ষুনি আমাদের ওখানে যেতে হবে। সে তো বুঝতে পারছি, কিন্তু এখন তো অনেকটাই রাত হয়ে গেছে। তাছাড়া এমন বৃষ্টির মধ্যে ওই বাগানে ঢুকে ছেলেগুলোকে খুঁজে পাওয়া কি সহজ হবে? আলো নিয়েও তো যেতে পারবো না। আমার কাছে টর্চ আছে, গেলে নিয়ে যাওয়া যাবে। আর আলো যখন আছে তাহলে একবার মাধবকে খবর দিই। মাধবকে খবর দিবি কি করে? মাধব কি বাড়িতে আছে? এমন সময় তো সে ভাটিখানায় গিয়ে মদের আসরেই পড়ে থাকে। যা করার তোকে আর আমাকেই করতে হবে। এখন চল, না হলে ছেলেগুলোর যদি আবার কোনো বিপদ হয়ে যায়। বারবার করে বারণ করলাম, বারবার করে আমি রতনকে বারণ করলাম, নিমাইয়ের সঙ্গে যাস না, নিমাইয়ের সঙ্গে যাস না। আমার কোনো কথাই শুনলো না। এখন যদি কিছু একটা হয়ে যায় তখন কি হবে? কান্না থামা, আমাদের একটু ভাবতে দে। তোমরা ভেবে কি করবে তা আমার জানা আছে। এক্ষুনি যাও, এক্ষুনি ওই হর্ষবর্ধন কাকার বাগানে গিয়ে দেখো কি হয়েছে। বুড়োটা মরেছে, কিন্তু মরে গিয়েও কাউকে ছাড়লো না। বেঁচে থেকে জ্বালিয়েছে আর এখন মরে গিয়েও জ্বালাচ্ছে। নিশ্চয়ই আমাদের ছেলেগুলোকে বিপদে ফেলেছে। হায় হায়, আমার কি হলো? ওরে রতন! বাইরে ঝমঝমে বৃষ্টির মধ্যে খোলা দরজার কাছে বারান্দায় জবা মাটির উপরে পা ছড়িয়ে বসে কাঁদতে লাগলো। জগন্নাথের মনে হলো মাথার ভেতরে আগুন জ্বলে উঠেছে। একই রতনের ওপর রাগ হচ্ছে, তাছাড়া সামনে দাঁড়িয়ে থাকা শশীচরণ তার বাল্য বন্ধু না হলে, শশীচরণের জায়গায় অন্য কেউ হলে সে এতক্ষণে 2-1 ঘা বসিয়ে দিত। কে জানে নিমাই ডান পিঠে? নিমাইয়ের জন্যই রতন আর হারু ওই জঙ্গলে গেছে। তাই রাগ সামলাতে না পেরে সে জবার পিঠের ওপর একটা কিল বসিয়ে দিয়ে বলল, একদম মরা কান্না কাঁদবি না, এখনো কিছু হয়নি। আমি যাচ্ছি তো, এখনই শশীচরণ আর আমি যাচ্ছি, গিয়ে দেখছি ছেলেগুলো কি করছে। ফিরিয়ে যদি নিয়ে আসতে পারি, আজ তো বাঁশ ভাঙবো ওর পিঠের ওপর। কিল খেয়ে জবা চুপ করে গেছিল। সে জগন্নাথের রাগের কথা জানে। একবার জগন্নাথ রাগ করলে একটা আস্ত বাঁশ ভাঙতে গিয়েছিল রতনের মাথায়। ভাগ্যিস শেষমেশ পাশের বাড়ির যতীন এসে থামিয়েছিল, না হলে রতন কবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেত আর জগন্নাথকে গিয়ে ওই শহরের জেলে পৌঁছতে হতো। জগন্নাথ জানে তার রাগ ভালো নয়। ছোটবেলায় একবার তার রাগের কারণেই তার মাকে হারিয়েছে, কিন্তু মাথায় রাগ উঠলে তার আর কিছুই মনে থাকে না। ততক্ষণে বৃষ্টির জলে ভিজতে ভিজতে পুষ্প চলে এসেছে জগন্নাথের বাড়িতে। একদিকে ভালোই হলো,
পুষ্প আর জবা একসাথেই রইল। এদিকে জগন্নাথ আর শশীচরণ তার ছাতা নিয়ে বেরিয়ে পড়ল হর্ষবর্ধন কাকার বাগানের উদ্দেশ্যে। হর্ষবর্ধন আসলে গ্রামের কারোর কাকা নয়। হর্ষবর্ধনের বয়স মৃত্যুর আগে পর্যন্ত হয়েছিল ৭১ বছর ১১ মাস ৭ দিন। আসলে হর্ষবর্ধন এই গ্রামের শেষের দিকে একটা বাড়িতে থাকত। তখন তার পরিবার ছিল ফলন্ত। তার ২ ছেলে, তাদের বউ, তাদের ছেলে মেয়ে, সব কিছু নিয়ে হর্ষবর্ধনের ভরা সংসার ছিল। তারপরে যে ঠিক কি হলো, এক রাত্রের মধ্যে এক অদ্ভুত জ্বর এসে বাসা বাঁধল হর্ষবর্ধনের গোটা পরিবারে। অনেকে বলেছিল কেউ নাকি কালো জাদু করেছে। জমি জমা, পুকুর, সমস্ত কিছু নিয়ে সম্পত্তিও তো কম ছিল না তার। এমনকি ওই গ্রামের বাইরে পূবের বাগানটাও ছিল তারই। ৩ দিনের মাথায় তার পরিবারের সকলেই মারা পড়ল। হর্ষবর্ধনের শরীর গেল ভেঙে। তারপরে কি করে যেন তার সম্পত্তি বেহাত হয়ে গেল। একমাত্র ওই বাগানটাই বেঁচে ছিল। খেতে না পেয়ে বাগানটা মুখুজ্জিদের কাছে বিক্রি করে দিল হর্ষবর্ধন। তবে বিক্রি করার একটা মাত্র শর্ত ছিল, ওই বাগান সে পাহারা দেবে এবং মৃত্যুর আগে পর্যন্ত সে ওই বাগানেই থাকবে। শুধু তার বিনিময়ে তাকে দুবেলা খেতে দিতে হবে। মুখার্জিদের অবস্থা খারাপ নয়। শহরে তাদের কোনো এক শাড়ির ব্যবসা রয়েছে। তাছাড়া পাশের গ্রামে বেশ কিছু জমি জমা, এমনকি এই গ্রামের একটা পুকুর, প্রায় বিঘা ৫০ মতো জমি, এই সমস্ত কিছুই রয়েছে। এমন শর্ত মানতে তারা অরাজি হয়নি, কারণ হর্ষবর্ধনের বাগানে আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, সব কিছুরই বাগান রয়েছে। সমস্ত কিছু চলে যাওয়ার পরে হর্ষবর্ধনের এক দূর সম্পর্কের ভাইপো এসেছিল তার কাছে। সে প্রায় মাস ২ হর্ষবর্ধনের কাছে ওই জঙ্গলেই কাটিয়েছিল। শহরে কিসের যেন কাজ করত। পরে অনেকে শুনেছিল হর্ষবর্ধনের ওই ভাইপো নাকি শহরে কোন একটা খুনের দায়ে আসামি হয়েছিল। তারপর পুলিশ তাকে খুঁজছিল। তখন এইখানেই এসে সে গা ঢাকা দেয়। এমনকি মাস ২ পরে পুলিশ এসে হর্ষবর্ধনের কাছে খোঁজ পর্যন্ত করেছিল, কিন্তু হর্ষবর্ধনের ভাইপোকে আর পাওয়া যায় না। তারপর থেকেই কি করে যেন ওই হর্ষবর্ধন সবার কাকা হয়ে যায়। ছেলে থেকে বড় সকলেই হর্ষবর্ধনকে কাকা আর হর্ষবর্ধনের বাগানকে হর্ষবর্ধনের বাগান বলে ডাকে। মুখার্জিরাও মাঝে মাঝে দুঃখ করে বলে, বাগান কিনলাম আমরা, আর লোকে জানে তা হলো হর্ষবর্ধন কাকার বাগান। তা থাক, বুড়ো মানুষটা এটুকু নিয়েই থাকুক। মুখুজ্জিরা খারাপ মানুষ এ কথা কেউ কখনো বলতে পারেনি। তাছাড়া মুখুজ্জিরা আম, কাঁঠাল, সুপুরি, নারকেল সব কিছুরই একটা করে অংশ হর্ষবর্ধনকে দিতে চায়। ভালো খেতে পড়তে দেয় তাকে, সাথে টাকাও দিতে চায়, কিন্তু হর্ষবর্ধন সেসব নেয় না। এমন কথাই গ্রামের লোকেরা শুনেছে। শশীচরণ আর জগন্নাথ খুব দ্রুত হাঁটছিল, কিন্তু বৃষ্টির মধ্যে যে প্রবলভাবে হাওয়া দিচ্ছে, এর মধ্যে তাড়াতাড়ি হাঁটা সম্ভব নয়। একটা করে গামছা ওরা মাথায় জড়িয়ে রেখেছে, তাছাড়া হাতে ছাতা, কিন্তু এমন প্রবল হাওয়ায় ছাতা মাঝে মাঝে উল্টে যাওয়ার জোগাড় হয়। প্রায় অর্ধেকটা ভিজে আর অর্ধেকটা অল্প শুকনো থেকে ওরা গ্রামের বাইরের পথে এসে দাঁড়ালো। এখান থেকে দিঘি আর হর্ষবর্ধন কাকার বাগান বেশ খানিকটা দূরে। শশীচরণ আস্তে আস্তে বলল, জগন্নাথ, শুনেছিলাম তুইও নাকি কয়েকদিনের মধ্যে ওই জঙ্গলের দিকে হর্ষবর্ধন কাকাকে একবার দেখেছিস। জগন্নাথের গোটা শরীর শিরশির করে উঠল। ব্যাপারটা সে ভুলেই গিয়েছিল। এখন এই রাতে ঝড় বৃষ্টির মধ্যে শশীচরণের মুখে কথাটা শুনে মনে পড়তেই সে বলতে শুরু করলো, হারু ছুটে গিয়েছিল বেশ খানিকটা। সে আম বাগান পেরিয়ে, সুপারি বাগান পেরিয়ে, নারকেল বাগানের শেষে ওই যে বাঁশের বেড়া দিয়ে গোটা বাগানটা হর্ষবর্ধন একসময় নিজের হাতে ঘিরেছিল, সেই বেড়ার কাছে পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু হঠাৎ করে তার মনে হয় বাইরের দিক থেকে ওই যে বেড়ার কাছে যেখানে বেরিয়ে যাওয়ার রাস্তা, সেখানে কি যেন একটা দাঁড়িয়ে আছে। হারুন খুব একটা ভীতু নয়, আবার প্রবল সাহসীও নয়, তবুও জোর গলায় বলল, এই কে রে ওখানে? সরে যা বলছি।
আমার পথ থেকে সরে যা। তুই জানিস না আমি কার ছেলে। তুই কার ছেলে তা আমার জানার দরকার নেই। এই বাগানের ভেতরে একবার যখন অন্ধকারে ঢুকেছিস তখন এখান থেকে বাইরে আর যেতে পারবি না। আমার বাবা যদি একবার জানতে পারে যে তুই আমার পথ আটকেছিস, তাহলে তোর মাথাটা একটা দায়ের কোপে ঘাট থেকে নামিয়ে দেবে বলছি। তাই নাকি? হ্যাঁ, এত ক্ষমতা? তাহলে একবার তোর বাবাকে নিয়ে আয়, এই বাগানে ঢুকে দেখিস তারপর। কিন্তু এখান থেকে তো আর বেরোতে পারবি না। তোর বাবা যদি এখানে তোকে ছাড়াতে আসে তাহলে অবশ্য কথাটা আলাদা। হারু কার সঙ্গে কথা বলছিল ভালো করে দেখতে পারছিল না। বাইরের দিকটা একবার বিদ্যুৎ চমকেছিল। বিদ্যুতের আলোতেই সেই কালো ছায়ামূর্তিটাকে একবার দেখেছিল, কিন্তু ছায়ামূর্তিটা যে হাঁটতে হাঁটতে তার দিকে এগিয়ে আসছে সেটা সে বুঝতে পারছিল। আরও বুঝতে পারছিল তার সমস্ত সাহস ধীরে ধীরে যেন জলের মতো আস্তে আস্তে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। তারপরে বুঝতে পারলো জলের মতো করে নেমে যাওয়া আসলে তার পরনের প্যান্ট ভিজে গিয়েছে। ভয়ের চোটে তার পেচ্ছাপ বেরিয়ে এসেছে। কিন্তু ভয় পাওয়ার কারণটা অন্য ছিল, কারণ ততক্ষণে আরও একবার বিদ্যুতের আলোতে হারু দেখতে পেয়েছে সে কালো ছায়াটা প্রায় একটা সুপারি গাছের মতো সমান উঁচু হয়ে গেছে। তার বড় বড় লম্বা দুটো হাত এগিয়ে আসছে তার দিকে। তার মুখে সাদা দাঁতের শাড়ি আর লাল দুটো চোখ যেন একভাবে তাকিয়ে দেখছে তার দিকে আর বলছে, কি যেন বলছিলি? একবার বল না। তোকে আমি চিনি না, তাই তো? তোর বাবাকেও আমি চিনি না, কিন্তু তুই যে আমাকে এখনো চিনতে পারিসনি রে। হারুর কাপড়ে চোপড়ে হয়েছিল, তবুও সে পিছনের দিকে ঘুরতে শুরু করলো। ও বুঝতে পারলো মূর্তিটা যখন বাইরের দিক দিয়ে আসছে তাহলে পিছনের দিকে ছুটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বিদ্যুৎটা একবার চমকিয়েছে, চারপাশটা অন্ধকার। হারু যত দ্রুত ছুটছে তত দ্রুতই যেন পেছনে হাওয়ার মতো কি একটা এগিয়ে আসছে তার দিকে। আবারও চিৎকার করতে ভুলে গেল হারু। তার মনে হলো তার গলার ভেতরে কি যেন একটা চেপে রয়েছে। নারকেল গাছগুলোর এক পাশে একটা ঝোপের মতো রয়েছে, সেখানে একসময় হর্ষবর্ধন মাচা তৈরি করেছিল। সে মাচাটার কাছে এসে হারু বুঝতে পারে পেছনে আর ছায়াটা আসছে না। সে এক জায়গায় কোনো রকমে লুকিয়ে পড়ে। শীতের সময় হর্ষবর্ধন এই মাচাগুলোকে পাটের বস্তা দিয়ে ঘিরে রাখত, যাতে শীতের সময় এর ভেতরে শুয়ে খানিকটা আরাম করা যায়। তার সামান্য ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে রইল হারু। তার দ্রুত নিঃশ্বাস পড়ছে। শুয়োরের বাচ্চা, নিমাইটার জন্য এইখানে আসতে হলো। কতবার করে বললাম আজকে যাস না, যাস না। বাবা বারবার বলেছিল শনিবার রাত বাইরে না বেরোতে। তাছাড়া আজকে রাতটাও নাকি ভালো না। শুয়োরের বাচ্চাগুলো কোনো কথা শুনলো না। তোরা মরবি মর, আমি বাঁচলেই হলো। হারুর বয়স নিমাইয়ের চেয়েও কম, কিন্তু তার বাবার মাতলামতে মার খেয়েছে। যখন হারুর বয়স বছর 4 তারপর থেকেই ওর বাবা মাধব প্রতিদিন রাতে দেশি মদ গিলে এসে অকথ্য অত্যাচার করত হারুর ওপরে। মায়ের মৃত্যুর পেছনে অনেকটা যে বাবা দায়ী আছে সে কথা হারু জানে। রোজ মদ গিলে এসে মাকে অত্যাচার করত, তাতেই তো মাথায় একটা আঘাত পেয়ে তার মা মরে। বাপের কাছ থেকে অসভ্য ভাষাগুলো শিখেছে হারু। গ্রামের ছেলেপোলাদের শুনিয়ে দেয় মাঝে মাঝে। তাছাড়া ও একটু বেপরোয়া ধরনের। নিজের বয়সের চেয়ে বড় কারো সঙ্গে ঝামেলা করতে এসে পিছুপা হয় না। কখনো কখনো সেই কারণে গ্রামের বাকি ছেলেমেয়েরা তার সঙ্গে মেশেও না। আর রতন, নিমাই আর হারু বাড়ির কাছাকাছি বলে তাদের সঙ্গে বেশিরভাগ সময় মিশতে পারে। কিন্তু এখন হারুর বুকের ভেতরটা শুকিয়ে এলো। প্রবলভাবে ঢোক গিলতে গিলতে আরও একটা ব্যাপার বুঝতে পারল। চটের বস্তার যে ঘেরার মধ্যে সে বসে রয়েছে সেই ঘেরার মধ্যে সে একা নয়। এইমাত্র সেই চটের বস্তার ঘেরার মধ্যে কেউ একটা এসে ঢুকেছে আর ঘাড়ের কাছে তার ঠান্ডা নিঃশ্বাস এসে পড়ছে। কোনো রকমে পেছনের দিকে ঘোরার চেষ্টা করতে যাবে, কিন্তু বুঝতে পারল কোনো একটা অজানা কারণে সে পিছনে ঘাড় ঘোরাতে পারছে না।
ঠিক তখনই একটা ঠান্ডা হাত তার উন্মুক্ত পিঠের ওপর এসে পড়ল, আর ওর মনে হয় পিঠের শিরদাঁড়াটা যেন জমে যেতে শুরু করলো। চিৎকার করতে যায় হারু, কিন্তু পারে না। ঠিক তখনই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ে তার গায়ের ওপর। সর্বনাশ! এমন একটা ব্যাপার তুই জঙ্গলের মধ্যে দেখেছিস আর গ্রামের কাউকে বলিসনি, কিন্তু কেন? আর তুই বুঝতে পারছিস কত বড় একটা ব্যাপার হতে পারে এটা নিয়ে? আমি যেটা দেখেছি সেটা সত্যি না মিথ্যে সেটা তো আমি নিজেই বুঝতে পারছি না। তাছাড়া তাছাড়া ওই হর্ষবর্ধন কাকাকে আমি ভালোভাবে বুঝতে পারিনি। সেটা যে হর্ষবর্ধন কাকা নিজে, সেটাও তো আমি জানি না। কিন্তু তোর কি সত্যি সত্যি মনে হয় হর্ষবর্ধন কাকা নিজের হাতে এমন একটা কাজ করতে পারে বলে? আর কেনই বা করতে যাবে বলতো? আমি কিছু জানি না, এখন সেসব কথা নিয়ে আমি ভাবতেও চাই না। এখন তাড়াতাড়ি গিয়ে ছেলেগুলোকে যদি ফিরিয়ে আনতে পারি। এমনভাবে বৃষ্টি পড়ছে, এর মধ্যে ছেলেগুলো জঙ্গলে যে কি করছে সেটাই তো বুঝতে পারছি না। ঠিক বলেছিস, তাড়াতাড়ি পা চালা, চল চল, না হলে। আরে ওটা কি? ওটা মাধব বলে মনে হচ্ছে না? সত্যি সত্যি মাধব নেশায় চূড় হয়ে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কোনো রকমে বাড়িতে ফিরছিল। শশীচরণ আর জগন্নাথ তাকে সমস্ত কথা বলতেই তার নেশা যেন কেমন কেটে গেল। মাধব যাতে মাতাল হলেও বিপদের সময় সে একদম স্থির। তার নেশা কেটে যেতেই সে কেমন গম্ভীর গলায় বলল, তোরা ঠিক বলছিস, আমার ছেলে হারু গেছে। আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় তাহলে কোনো শালাকে ছাড়বো না। চল এক্ষুনি চল। মাধব, শশীচরণ আর জগন্নাথ ছোটবেলার বন্ধু। ঠিক যেমন এখন হারু, রতন আর নিমাই, ঠিক তেমনই অনেকদিন পর তারা একসঙ্গে এইভাবে হেঁটে হেঁটে গ্রামের পথ ছেড়ে দিঘির দিকে এগিয়ে চলেছে। শশীচরণের ছোটবেলার কথা মনে পড়তে লাগলো। যদি এখন তেমনটা হওয়ার কথা নয়, তবুও মনে পড়ল। শ্রীচরণ বাড়িতে সবসময় থাকে না, তাকে হাতের কাজে বাইরেই থাকতে হয়। জগন্নাথ চাষবাস নিয়ে বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছে। মাধবের কোনো কিছুই হয়নি, বেটা উচ্ছন্নে গেছে। কিন্তু আজ অনেকদিন পর ওদের তিনজনের মনেই সেই ছোটবেলার কথাগুলো ঘুরে ফিরে আসতে লাগলো। ছোটবেলায় তারা নিজেরা কতবার এমন করে আধারে ঝড় বৃষ্টির সময় ওই হর্ষবর্ধনের বাগানে গিয়েছিল আম কুড়োতে। সেসব কথাই মনে হতে লাগলো। কই, তখন তো এমন কিছু হয়নি। অনেক রাত পর্যন্ত বাগানে ঘুরে ওরা বাড়িতে ফিরে এসেছে, কোনো ভয় থাকেনি। কিন্তু আজ তাহলে এত ভয় হচ্ছে কেন? হর্ষবর্ধন কাকা মারা গেছে সেই কারণে, নাকি জগন্নাথ ওই জঙ্গলে যে রহস্য জানতে পেরেছে তার জন্যে, নাকি গ্রামের সেই জেলে হর্ষবর্ধনকে মৃত্যুর পরেও লাঠি হাতে মাচার উপরে বসে থাকতে দেখেছে বলে? ওরা তিনজনেই জানে না আসলে ভয়টা কিসের। তবুও যতটা দ্রুত সম্ভব ওরা দিঘির পাশের রাস্তা ধরে এগিয়ে চলল হর্ষবর্ধনের বাগানের দিকে। রতন আমগুলোর ওপর থেকে উঠে দাঁড়িয়ে বুঝতে পারল গোটা শরীরে আম লেগে গেছে। আমের চোকলা ছাড়িয়ে পাকা আমগুলো তার গায়ে লেপ্টে রয়েছে। কোনো রকমে উঠে দাঁড়াতেই গায়ের মধ্যে সেই জল ভাবটা কেমন যেন শিরশির করে উঠল রতনের। তবুও কোনো রকমে দু হাতে গায়ে লেগে থাকা আমের অংশগুলোকে ঠেলে সরিয়ে দিয়ে রতন আম গাছের তলা থেকে ছুটতে লাগলো সামনের দিকে। পিছনে কিন্তু কেউ ছুটে এলো না। একটু আগে গাছের ওপর থেকে যে নেমে এসেছিল সে বোধহয় আর নেই। ভালো হয়েছে, যে এসেছিল সে বোধহয় চলে গেছে। এখন আর আমার কোনো ভয় নেই। ঠিক তখনই পাশে আর একজনের দৌড়ানোর শব্দ শুনতে পায় রতন। এ কে রে? এ কে আমার সঙ্গে দৌড়াচ্ছিস? রতনের কথায় কে যেন হেসে উঠল খিলখিল করে। তারপরে আর কিছু না বলে রতনের দিকে এগিয়ে এসে তার কাঁধের ওপর ঝাঁপিয়ে পড়ল। রতনের বয়স কম, তার উচ্চতাও কম। রতনের গায়ের ওপর লোকটা ঝাঁপিয়ে পড়তেই মাটির ওপরে হুমড়ি খেয়ে পড়ল সে।
রতন বুঝতে পারল ওর মাথাটা ঠিক আছে মাটির কাছে, আর সেই ঠান্ডা শরীরটা তার ঘাড়ের ওপরে চেপে বসে দু হাতে তার গলাটা চেপে ধরেছে মাটির কাছে। রতন পিছনের দিকে দুটো হাত তুলে সেই ছায়াটাকে আটকাবার চেষ্টা করলো। একটা হাতে সেই ছায়াটা রতনের মাথা মাটিতে চেপে ধরে, অন্য হাতে ডান হাতের আঙুলগুলো চেপে ধরে। তারপর ফটাফট শব্দে তার হাতের সবকটা আঙুল ভেঙে পড়ল। বাঁচাও, বাঁচাও, বাবা কোথায় আছো, বাঁচাও। রতনের চিৎকার কেউ শুনতে পারে না। প্রথমে ডান হাতের আঙুল, তারপর বাঁ হাতের আঙুল, তারপর ডান হাতটাকে যেন এক হাতে চেপে ধরে মড়মড় করে তার হাতের হাড়টা ভেঙে ফেললো সেই ছায়া। তারপর রতনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, আর কেউ এত রাতে হর্ষবর্ধন কাকার বাগানে ঢোকার সাহস করতে পারবে না। যন্ত্রণায় রতনের চোখ ফেটে জল এসেছিল। সে কি করবে বুঝতে পারছিল না। তার একটা হাত ততক্ষণে প্রায় ভেঙে গেছে। এবার মূর্তিটা অন্য হাতে চেপে ধরেছে সে। রতন তাকে ঝটকা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার আগেই তার হাতটা কাঁধের কাছ থেকে মট করে ভেঙে পিছনের দিকে পিঠের ওপর ঝুলে পড়ল। রতন আর পারল না, বিড়বিড় করে কি যেন বলতে গেল, কিন্তু তার আগেই সেই ভয়ঙ্কর মূর্তিটা তার গলাটা দু হাতে চেপে ধরেছে। তারপর পিঠের ওপর চেপে বসে রতনের গলাটা চেপে ধরে তার মাথাটা আস্তে আস্তে পিছনের দিকে ঘোরাতে লাগলো। রতন যন্ত্রণায় চরম সীমায় গিয়ে পৌঁছলো। জীবনে এত যন্ত্রণা সে কখনো পায়নি। তার মনে হচ্ছিল পিঠের কাছে মেরুদণ্ডের হাড় যেন টন টন করছে, এক্ষুনি ভেঙে যাবে। মাথাটা ওপরের দিকে ঘোরাতেই ঘোলাটে হতে থাকা চোখে রতন দেখতে পেল তার মুখের কাছে একটা মুখ, লাল দুটো চোখ, বিশ্রী ঝকঝকে দাঁত, আর সেই দুই দাঁতের ফাঁক থেকে একটা কালো লকলকে জিভ বেরিয়ে এসে রতনের কপালের ওপরটা ভিজিয়ে দিল যেন। আর ঠিক তখনই একটা হাত কাটানোর মেরুদণ্ডটা গলার কাছ বরাবর মড়মড় শব্দ করে ভেঙে গেল। নিমাই কিন্তু ভয় পেয়েছিল, তবু বৃষ্টি এসে পড়ার সঙ্গে সঙ্গে সে মাটির ওপর থেকে আবার উঠে পড়েছিল। পুকুরের গাছ বরাবর যেটা নিচের দিকে নেমে আসছিল সেটা মাঝখানে থমকে গিয়েছিল। এক মুহূর্ত সে যেদিকে চোখ গেল সেদিকেই ছুটতে লাগলো। ডালপালার মধ্যে দিয়ে ছুটতে গিয়ে হাতে পায়ে ছড়ে গেল, রক্ত ঝরে পড়তে লাগলো হাত পা কেটে, দগদগে দাগ হয়ে গেল, কিন্তু নিমাই থামল না। তার বারবার মনে হচ্ছিল থেমে গেলে চলবে না, থেমে গেলে আর বাঁচতে পারবে না সে, কিন্তু থামতে হলো। দ্রুতভাবে সামনের দিকে এগোতে এগোতে এক সময় এসে যেন কিছু একটা পায়ে বেঁধে ছিটকে গেল দু হাত দূরে। ভাগো! আর ঠিক তখনই খুব কাছে মাথার ওপর কে যেন হেসে উঠল। নিমাই মাটিতে পড়ে থাকা অবস্থায় মুখ তুলে তাকালো। ছুটতে ছুটতে কাঁঠাল বাগানের কাছে এসে সে পড়েছে। বিদ্যুতের আলোটা যেন ঠিক তখনই নিমাইয়ের জন্যই একবার দেখা দিয়ে গেল। কাঁঠাল গাছগুলো মাটি থেকে খুব বড় নয়, ছোট, তবে কাঁঠাল গাছের কাঁঠালগুলো ছড়িয়ে থাকে মাটির কাছে। ঠিক তেমনই একটা কাঁঠাল মাটির কাছে এসে পড়ে খানিকটা পচা গন্ধ হয়ে গেছে। চারপাশে পচা কাঁঠালের গন্ধে মৌ মৌ করছে। সাদা রঙের পোকা কিলবিল করছে তার উপরে। সেই পচা কাঁঠালটার উপরে ঠিক ব্যাঙের মতো চার হাত পা এক করে একজন বসে আছে। নিমাই মাথা তোলার চেষ্টা করল, বুঝতে পারল পায়ের কাছে প্রচণ্ড লেগেছে তার। এক হাতে হাঁটুর কাছটা টেনে ধরে মুখে যন্ত্রণার শব্দ করতে করতে সে উঠে বসতেই পচা কাঁঠালের ওপরে বসে থাকা সেই ছায়াটা ব্যাঙের মতো লাফিয়ে এলো তার কাছে। কত দূরে পালাবি? হ্যাঁ, কত দূরে পালাবি? এখান থেকে পালাতে পারবি না, আজ রাত আর কাটবে না। কে তুমি? এমন কেন করছো? হর্ষবর্ধন কাকা তো আমাদের সাথে কখনো এমন করেনি। সে আমাদের লাঠি নিয়ে তাড়া করতো, বকাবকি করতো, কিন্তু সে আমাদের ভালোবাসতো। তাহলে তুমি কেন আমাদের ভয় দেখাচ্ছ? হর্ষবর্ধন কাকা তো আর নেই, সে মরে গেছে। সে মরে গেছে বলেই তো আমি এসেছি। এখন থেকে এই বাগানে আমি থাকবো। এখন থেকে এটা আর হর্ষবর্ধনের বাগান নয়। দিনের বেলা এটা হর্ষবর্ধনের বাগান হলেও রাতের বেলা এটা আমার বাগান, মহিনের বাগান।
নিমাই চমকে উঠল মহিন নামটা শুনে। এই নামটা সে কোথায় যেন শুনেছে, কিন্তু মনে করতে পারল না। ততক্ষণে ছায়া মূর্তিটা ব্যাঙের মতো লাফাতে লাফাতে তার কাছেই এসে পড়েছে। মাথার কাছে এসে পড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের আলোকে নিমাই দেখতে পেল মূর্তিটার মুখের দাঁতগুলো যেন তার কানের কাছ পর্যন্ত গিয়ে পড়েছে। দুটো লাল টকটকে চোখ মনিহীন অবস্থায় যেন চোখের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছে। মুখের ভেতর থেকে কালো সাপের মতো জিভ লক লক করে উঠছে বারবার। শুধু তাই নয়, তার গোটা শরীর কেমন যেন কুচকুচে কালো, আর একটা অদ্ভুত গন্ধ বেরিয়ে আসে তার শরীর থেকে। নিমাই আরও কিছু বলতে গেল, কিন্তু তার আগে মূর্তিটা নিমাইয়ের ভাঁজ হয়ে থাকা আঘাত লাগা পাটাকে টেনে ধরল। তারপর একটা হ্যাচকা টানে তার পাটাকে তুলে আনলো তার দিকে। নিমাইয়ের শরীরটা অদ্ভুতভাবে উল্টে গেল। নিমাই কিছু বলতে যাবে, তার আগে মূর্তিটা অদ্ভুতভাবে হেসে উঠল। ততক্ষণে সে নিমাইয়ের পা দুটো ধরে ফেলেছে। পায়ের পাতাগুলো তার হাতে এসে পড়তেই মটমট শব্দে পায়ের আঙুলগুলো ভাঙতে লাগলো। নিমাই চিৎকার করতে গেল, তবে চিৎকারটা মাঝ পথে থেমে গেল, কারণ ততক্ষণে মূর্তিটা নিমাইয়ের দুটো পা ধরে একটা হ্যাচকা টানে তার শরীরটা পায়ের জোর বরাবর লম্বাভাবে চিরে ফেলেছে। কোমরের জোরের কাছ থেকে তার শরীরটা প্রায় পেট পর্যন্ত চিরে ফেলেছে। সে ছুঁড়ে ফেলল জঙ্গলের মধ্যে। তারপর হাসতে হাসতে আবারও এগিয়ে গেল অন্ধকারের দিকে। হাড়ু প্রথমে প্যান্ট ভিজিয়ে ফেলেছিল। এবার বুঝতে পারলো শুধু ভেজানো নয়, এবার তার প্যান্টটা কেমন যেন গন্ধ হয়ে এসেছে। এতটা প্রচণ্ড ভয় সে পাবে সেটা হাড়ু নিজে কখনো জানতে পারেনি। মাধব তাকে সব সময় বলতো, হাড়ু, তুই হলি আমার ছেলে, কখনো কোনো কিছুতে ভয় পাবি না, কখনো না, বুঝলি? কাউকে ছাড়বি না, আর কাউকে কখনো বিশ্বাস করবি না। মাধব ছেলেকে ইস্পাতের মতো তৈরি করতে চেয়েছিল যেন ধারালো ছুরির মতো হয়ে ওঠে হাড়ু। যে ছোবে সেই যেন নির্ঘাত মারা পড়ে, কিন্তু হাড়ু তেমন ছিল না। হাড়ু ছিল তার মায়ের মতো নরম মনের। হাড়ুর মাকে হাড়ুর ভালোভাবে মনে পড়ে না, শুধু মাঝে মাঝে ঘুমের ঘোরে মনে পড়ে ওর মা মাথায় হাত বুলিয়ে দিত আর কত কি যেন বলতো। হাড়ু ছিল নরম মনের, অথচ মাধবের কথায় আর তার অত্যাচারে হাড়ু বাইরের থেকে শক্ত হয়েছিল বটে, তবে ভিতরে ভিতরে তো নরমই ছিল। আজ এই বিপদের মুহূর্তে পড়ে তার আসল রূপ বাইরে বেরিয়ে এলো। হাড়ু পেছনে কারোর উপস্থিতি লক্ষ্য করে কাঁদতে কাঁদতে বলল, মা, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমি কখনোই জঙ্গলে আর আসবো না, কখনো আসবো না, বিশ্বাস করো। কি বলেছিলি? হ্যাঁ, কি বলেছিলি? তুই কে আমি জানি না, তোর বাবাকেও আমি জানি না। তোর বাবার তার সঙ্গে আরো দুজন হাঁটতে হাঁটতে এইদিকেই আসছে, কিন্তু ওরা তোকে বাঁচাতে পারবে না। বাবা, বাবা, বাবা বাঁচাও, বাবা বাঁচাও। কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে তার গলার স্বর বাইরে যাওয়া তো দূরের ব্যাপার, এই পাটের বস্তার চৌহদ্দি পেরিয়েও বাইরে গেল না। তার পেছনে সেই ভয়ঙ্কর গলাটা আবার হেসে উঠল। তারপর বলল, চেঁচা চেঁচা, আরো জোরে জোরে চেঁচা। যত জোরে চেঁচালে ওরা শুনতে পাবে তত জোরে চেঁচা, চেঁচা বলছি। হাড়ু কিন্তু আর চিৎকার করল না। তখনই বুঝতে পারলো তার চুলের ওপর সেই ঠান্ডা হাতের জোরটা আরো বাড়তে শুরু করেছে। তারপরেই এক হ্যাচকা টানে মাথার কাঁচা চুলগুলো চড়মড় করে তুলে ফেললো সেই মূর্তিটা। আর তাতেই হাড়ুর মনে হলো তার মাথার ব্রহ্মতালুর কাছটা জ্বালা করে উঠল। শুধু চুল নয়, তার সঙ্গে মাথার চামড়া আর মাথার খানিকটা অংশ উপরের দিকে উঠে এসেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। হাড়ু উপরে আসতে যাবে এমন সময় ঠান্ডা হাতের একটা থাপ্পড়
থাপ্পড় যেন তার গালের কাছে এসে পড়ল, আর তারপরেই তার গালের কাছ থেকে কে যেন একটা খাপলা দিয়ে মাংস তুলে নিল। হারু চিৎকার করতে যেতেই বুঝতে পারলো মুখে প্রচণ্ড ব্যথা হচ্ছে ওর। গালের কাছটা রক্ত মাংস বেরিয়ে এসেছে, জিভটা গালের এক পাশ থেকে বাইরে বেরিয়ে আসছে। আরও আতঙ্কে চটের বস্তা পেরিয়ে লাফিয়ে নিচে নামতে যাবে, এমন সময় পিছন থেকে দুটো হাত তার কাঁধের কাছটা টেনে ধরলো। তারপরে একটা হ্যাচকার টান দিতেই হাড়ুর দুটো হাতের জোড়ার কাছ থেকে দুটো হাত ছিটকে বাইরে বেরিয়ে এলো। হাড়ুর হাতহীন শরীরটা নিচে পড়ল। বেশ কিছুক্ষণ পড়ে থাকার পর থরথর করে কাঁপতে কাঁপতে আস্তে আস্তে স্থির হয়ে গেল। কালো ছায়াটা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো। তারপর একটা গাছের ডাল বেয়ে সরসর করে উঠে গেল উপরের দিকে। আমার কিন্তু মনে হচ্ছে কাজটা সহজ হবে না। একটা কাজ করলে কেমন হয়, আজ আমরা ওই হর্ষবর্ধন কাকার বাগানে ঢুকবো তো ঠিক, কিন্তু যদি বের হতে না পারি। দেখ, যা হয় হবে, তবুও জঙ্গলে আমরা ঢুকবো আর তারপর ওদেরকে আমরা নিয়েই আসবো। আরে ওই তো মনে হয় নিমাই, হাড়ু আর রতনও ফিরে আসছে, তাই না? ওরা অবাক হয়ে দেখলো সত্যি সত্যি নিমাই, রতন আর হাড়ু ফিরে আসছে। তাদের মুখটা কেমন যেন ভয় পাওয়ার মতো, গোটা শরীর বৃষ্টিতে ভিজে ঝকঝক করছে। তিনজন ভীষণ ভয় পেয়েছে। ওরা ছুটে এসে যে যার বাবাকে জড়িয়ে ধরলো। কারোর মুখে কোনো কথা নেই। বেশ কিছুক্ষণ ওরাও কোনো কথা বলছে না। বৃষ্টিটা তখন কমে এসেছে। ওরা তিনজনের হাত ধরে হাঁটতে লাগলো জঙ্গল ছেড়ে গ্রামের দিকে। ওরা জঙ্গলের চৌহদ্দি ছেড়ে দিঘি পার পর্যন্ত এসে গেছে। এমন সময় বিদ্যুৎ চমকে ওঠে, আর বিদ্যুতের আলোতে দেখা গেল মাধব, শশীচরণ আর জগন্নাথের হাত ধরে নিমাই, রতন আর হাড়ু পিছনের দিকে তাকিয়ে হর্ষবর্ধনের বাগানের দিকে একবার দেখল। সেখানে জঙ্গলে ঢোকার মুখের কাছে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়া মূর্তি। বিদ্যুতের আলোতে এখন আর সেই ভয়ঙ্কর মূর্তি নেই। তার বদলে তাকে দেখতে সে 27-28 বছরের এক যুবকের মতো বলে মনে হচ্ছে। ফর্সা চেহারা, মাথায় সামান্য কোঁকড়ানো চুল, চোখে উজ্জ্বল দৃষ্টি, মুখে একটা সামান্য হাসি। ওরা তিনজন পিছনে তাকালেই লোকটাকে চিনতে পারল। আজ থেকে প্রায় বছরখানেক আগে হর্ষবর্ধন কাকার বাগানে থাকতে আসা মহিন ছাড়া এটা আর অন্য কেউ হতে পারে না। সেই মহিন হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিল। মহিন হাসলে তার মুখের হাসিটা গাল ছাপিয়ে কান পর্যন্ত পৌঁছল। মুখ থেকে বেরিয়ে এলো একটা কালো লম্বা লকলকে জিভ। আর ঠিক তখনই রতন, হাড়ু আর নিমাই তিনজনেই হাসল। তাদের মুখের হাসিটাও আস্তে আস্তে গিয়ে পৌঁছলো কানের কাছে। তাদের মুখ থেকেও বেরিয়ে এলো, তাড়াতাড়ি চলো, আবার বৃষ্টি নামবে।